বাংলা অনার্স পঞ্চম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের ছোট গল্পকার রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা করব। তোমরা জানো, রবীন্দ্রনাথ অনেক ধরনের অসংখ্য ছোট গল্প লিখেছেন। সে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলা সাহিত্যের নবীনতম সাহিত্য প্রকরণ হল ছোট গল্প। রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্প ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে। নানা বিষয় বৈচিত্র্যে বাংলা ছোট গল্প রবীন্দ্রনাথের লেখনের স্পর্শে বিশ্ব সাহিত্যের আঙিনায় ঠাঁই পেয়েছে। রবীন্দ্রনাথের ভাষায় মানুষের জীবনটা বিপুল বনস্পতির মতো। দিনে দিনে তার মধ্যে চলেছে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। সেই স্তূপকায় একঘেয়েমির মধ্যে হঠাৎ একটি ফল ফলে ওঠে। সে নিটোল, সে সুডৌল, বাইরে আবার রাঙা কিংবা কালো। ভেতরে তার রস তীব্র কিংবা মধুর। সে ছোট গল্প। অর্থাৎ জীবনের একটা খণ্ডাংশ নিয়েই লিখিত হলো ছোট গল্প, যার মধ্যে লুকিয়ে রয়েছে পরিপূর্ণ জীবনের রস। অর্থাৎ গোষ্পদে যেন আকাশের প্রতিবিম্ব দেখা যায় ছোট গল্পে। রবীন্দ্রনাথকে জমিদারি কাজ দেখাশোনার জন্য পদ্মা তীরে, শিলাইদহে, কখনো পাতিসরে, কখনো শাজাদপুরে যেতে হয়েছে। আর এখানেই সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড়ভাবে যোগাযোগ গড়ে ওঠে। তাদের জীবনযাত্রা, সুখ দুঃখ, দারিদ্রতা, পূজা পার্বণ, রীতিনীতি, সহজ সরল মানব মন সহজেই শহুরে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করে। বাংলা ছোট গল্প লেখার বিস্তৃত পটভূমি পেয়ে গেলেন পূর্ব বাংলার নদী, নালা, মাঠ, ঘাট, গ্রামগঞ্জের সাধারণ মানুষের মধ্যে। এখানকার ছোট গল্পের ভুবন রবীন্দ্রনাথ তার লেখনের স্পর্শে ফুলে ফলে পল্লবিত করে তুলেছেন। রবীন্দ্রনাথের প্রথম গল্প রচনার প্রয়াস লক্ষ্য করা যায় ভারতী পত্রিকায় প্রকাশিত ভিখারিণী গল্পে 1284 বঙ্গাব্দে। এরপর ঘাটের কথা 1291 বঙ্গাব্দে গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর 1292 বঙ্গাব্দে নবজীবন পত্রিকায় রাজপথের কথা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের লেখনীতে ছোট গল্পের সৃষ্টির নেপথ্যে মূলত তিনটি কারণ প্রাধান্য লাভ করেছে। প্রথমত, জমিদারি কাজ দেখাশোনা, মানুষের সঙ্গে অবাধ মেলামেশা, পূর্ব বাংলার রূপবৈচিত্র্য ছোট গল্পের ভুবনকে ভরিয়ে তুলেছে। দ্বিতীয়ত, ছোট আয়তনের উপযোগী গল্পের চাহিদা মেটাতে ছোট গল্পকে বেছে নেওয়া। আর তৃতীয়ত, পাশ্চাত্য ছোট গল্পকারের প্রভাব, যেমন ম্যাক্সিম গোর্কি, চেকভ, মোপাসা প্রভৃতি। রবীন্দ্রনাথের লেখা গল্পগুলি নানা সংকলনে সন্নিবেশিত হয়। তার মধ্যে গল্পগুচ্ছ 3 খণ্ডই প্রধান। এছাড়া 3 সঙ্গী নামক গল্প সংকলনটিও উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ বহু গল্প রচনা করেছেন, বহু বিচিত্র বিষয়কে কেন্দ্র করে। রবীন্দ্রনাথের গল্প রচনার পশ্চাতে
সাময়িক পত্রিকাগুলির তাগিদকে অস্বীকার করা যায় না। আর সেই সাময়িক পত্রিকায় প্রকাশিত গল্পগুলির প্রকাশ ও বৈশিষ্ট্য অনুসারে রবীন্দ্রনাথের গল্পগুলিকে 3টি পর্বে ভাগ করা হয়। যেমন প্রথম পর্ব হিতবাদী সাধনার যুগে প্রকাশিত গল্প 1891 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দেনা পাওনা, পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, খোকাবাবুর প্রত্যাবর্তন, কঙ্কাল, কাবুলিওয়ালা, ছুটি, ক্ষুধিত পাষাণ, অতিথি প্রভৃতি। দ্বিতীয় পর্ব ভারতীয় সবুজপত্রের যুগ 1914 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীর পত্র, পয়লা নম্বর প্রভৃতি। তৃতীয় পর্ব 3 সঙ্গীর যুগ 1930 থেকে 1940 খ্রিস্টাব্দ। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল রবিবার, ল্যাবরেটরি, শেষ কথা, বদনাম, প্রগতি সংহার, শেষ পুরস্কার প্রভৃতি। রবীন্দ্রনাথের 3টি পর্বে রচিত গল্পগুলি যে বিষয় বৈচিত্র্যে অনন্য এবং সেই বিষয় বৈচিত্র্য অনুযায়ী গল্পগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। যেমন পারিবারিক গল্প, এর মধ্যে শাস্তি, স্বর্ণযুগ, ঠাকুরদা, দান প্রতিদান, দিদি, রাসমণির ছেলে প্রভৃতি। সামাজিক গল্প, দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, বিচারক, হৈমন্তী, নষ্টনীড়, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার প্রভৃতি। প্রেম বিষয়ক গল্প, এক রাত্রি, মহামায়া, মধ্যবর্তিনী, প্রায়শ্চিত্ত, মানভঞ্জন, অধ্যাপক, সমাপ্তি, নষ্টনীড়, শেষ কথা, ল্যাবরেটরি প্রভৃতি উল্লেখযোগ্য। প্রকৃতি বিষয়ক গল্প, শুভা, অতিথি, আপদ, ছুটি, বলাই প্রভৃতি গল্পে প্রকৃতির সঙ্গে মানব মনের নিগূঢ় যোগের কথা গীতিমূর্ছনায় ঝংকৃত হয়েছে। অতিপ্রাকৃত বিষয়ক গল্প, নিশীথে, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, মণিহারা, সম্পত্তি সমর্পণ ও গুপ্তধন প্রভৃতি। রাজনৈতিক গল্প, মেঘরৌদ্র, রাজটিকা প্রভৃতি। নারীর অধিকার বিষয়ক ছোট গল্প, স্ত্রীর পত্র, পয়লা নম্বর ইত্যাদি। রবীন্দ্রনাথ সাহিত্যের নতুন ধারাকে ছোট গল্পের অজস্র সম্পদে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ দান করেছেন। তার ছোট গল্পের প্রস্তাবনা, পরিণতি ও উপসংহার কলাকৌশলের দিক দিয়ে যেমন, বিষয় ও রসের দিক দিয়েও তেমনি বিচিত্র। এই রচনারীতির মাধ্যমে রবীন্দ্র প্রতিভা ছোট গল্পের ক্ষেত্রেই বাংলা সাহিত্যে এখনো সজীব ও সচল। তাঁর প্রতিভার ধারা নব নব প্রকাশের প্রেরণা দিয়েছে পরবর্তী বাংলা ছোট গল্পকে। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি রসোত্তীর্ণ প্রথম শ্রেণীর ছোট গল্প। স্বল্প পরিসরে গ্রাম বাংলার পটভূমিতে পোস্টমাস্টার ও রতন দুটি চরিত্রকে কেন্দ্র করে সামান্য ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি চরিত্রের অন্তর্জীবনের ভাব বৈচিত্র্যকে এক বিচ্ছেদ বেদনার কারুণ্যে বর্ণদীপ্ত করে তুলেছেন রবীন্দ্রনাথ।
মানুষের সমস্ত ঘটনার অন্তরালে অন্তর্নিহিত যে একটি মানুষ নিভৃতে বসবাস করে, সেই অন্তর্পুরুষের ভাবঘন সত্তারই অভিব্যক্তি ঘটেছে এই গল্পে। ভাবে, ভাষায়, উপমায়, অন্তর্জীবনের পরিস্ফুটনে ও গ্রাম বাংলার প্রকৃতির পরিপ্রেক্ষিতে পোস্টমাস্টার গল্পটি পাঠকের হৃদয়ে চিরজাগরুক হয়ে আছে। কাহিনী বর্ণনায়, গ্রামীণ পটভূমিতে কৌতুক রস নিক্ষেপে, জীবন দৃষ্টির গভীরতায়, চরিত্র সৃষ্টিতেও সংযম রক্ষার ভারসাম্য এবং সমুন্নতি খুবই সামঞ্জস্যপূর্ণ। গল্পের শেষ পর্যায়ে কারুণ্য এক বিশ্বব্যাপী রসসংবেদনায় লাবণ্যমণ্ডিত হয়ে উঠেছে। ভাববস্তুর ঘনীভূত ব্যঞ্জনা সৃষ্টিতেই ছোট গল্পের সার্থকতা। তারই সার্থক নিদর্শন পোস্টমাস্টার গল্পটি। ছুটি গল্পটি পল্লী জীবন নির্ভর ও সূক্ষ্ম মনস্তত্ত্ব নির্ভর এক কিশোর বালকের পল্লী জননীর মুক্ত জীবনের উল্লাস ত্যাগ করে শহরের বন্দি জীবনের দুঃসহ বেদনার চিত্র লেখক তুলে ধরেছেন। এই গল্পে ফটিক এক শহর প্রবাসী বালকের মাতৃস্নেহস্পর্শ ও তার জীবনের একান্ত অন্তরঙ্গ গ্রাম জীবনের পরিবেশের জন্য তার করুণ কাতর আকুতি পাঠককে অভিভূত করে। সেই বালকের অকাল মৃত্যুর বেদনায় গল্পটির ট্রাজিক কারুণ্যে অভিষিঞ্চিত হয়েছে। অতিথি গল্পে বালক তারাপদ স্নেহবন্ধন মোহহীন মুক্ত জীবনের পরিচয়ে লিপিবদ্ধ হয়েছে। তারাপদ জীবনের বিচিত্র স্বাদ পাওয়ার জন্য মানুষের স্নেহবন্ধনে আবদ্ধ হয়। কখনো বা যাত্রা, পাঁচালী ও জিমন্যাস্টিকের দলে যোগ দেয়। সে বন্ধন ভীরু সবকিছুকে স্পর্শ করে, কিন্তু কোনো কিছুতে আবদ্ধ হতে চায় না। তার জীবন প্রকৃতির নিত্য পরিবর্তনশীল নানা দৃশ্য, গন্ধ, সৌন্দর্যময় চলমান গতিছন্দের সঙ্গে একই সুরে বাঁধা। মতিলাল বাবুর কন্যা চারু শশীর সঙ্গে যখন তাকে পরিণয় সূত্রে বাঁধার আয়োজন চলছে, তখন সে এক ঝড় বাদলের রাতে প্রকৃতির অনির্দিষ্ট পথে উধাও হয়ে যায়। শুভা গল্পে শুভা চরিত্রটি প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্য। শুভা বোবা প্রকৃতির মূর্ত বিগ্রহ। লেখকের ভাষায় প্রকৃতি যেন তাহার হইয়া কথা কইয়া দেয়। বাংলা সাহিত্যে নতুন আঙ্গিকে বোবা মেয়ের জীবন চরিত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। দান প্রতিদান গল্পে শশীভূষণ রাধামুকুন্দের অগ্রজ প্রতিম। তিনি সত্য সন্ধানী, ধর্মপরায়ণ, বিবেকবান, সহজ মানুষ। জীবন সম্পর্কে একটা প্রগাঢ় আদর্শবাদ ও স্থির প্রত্যয় নিয়ে অকম্প দীপশিখার মতো শান্ত। তিনি মানবতার সাধক বলেই কোনো প্রকার অহংকার ও হীনমন্যতা তাকে স্পর্শ করেনি। গ্রাম সম্পর্কে রাধামুকুন্দকে তিনি সহোদর ভাইয়ের চেয়েও আপন করে নিয়েছেন। নিজের জমিদারি দেখাশোনা ও আয় ব্যয়ের ভার ছোট ভাই রাধামুকুন্দের উপর ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত। রাধামুকুন্দ স্ত্রীর গঞ্জনার অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ডাকাত দিয়ে সরকারে প্রদত্ত জমিদারি খাজনা লুট করে নেন। জমিদারি নিলামে ওঠে, তিনি সেটা কিনে নেন। সমস্ত গোপনীয় ব্যাপার জেনেও শশীভূষণ নির্বিকার ছিলেন। ভাইয়ের প্রতি স্নেহের বাত্যয় ঘটেনি।
শশীভূষণের মৃত্যুশয্যার সময় বিবেকের যন্ত্রণায় রাধামুকুন্দ নিজের অপকীর্তির কথা বলে ক্ষমা চেয়েছেন। তখন শশীভূষণ প্রসন্ন চিত্তে তাকে ক্ষমাও করেছেন, আশীর্বাদও করেছেন। রবীন্দ্রনাথের সামাজিক জীবন সম্পর্কিত গল্পগুলির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেখানে সমাজ সম্পর্ককে অতিক্রম করে বৃহত্তর সমাজ ও মানব ধর্মের স্পর্শ লেগেছে। ভিনদেশি কাবুলিওয়ালা নিজের মেয়ের হাতের ছাপ বুকের তলায় রেখে লেখকের মেয়েকে স্নেহ করতেন। সে চিরন্তন পিতা, সনাতন পিতৃত্বের কাছে দেশকালের বাধা নেই। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে প্রভু ও ভৃত্যের মধ্যে দায়িত্বশীল মানবিক সম্পর্ক করুণ রসে উচ্ছল হয়ে উঠেছে। রায়চরণ প্রভু অনুকূল বাবুকে সন্তানহীন দেখে নিজের বাৎসল্য সুখ উপভোগকে অপরাধ মনে করে নিজের ছেলেকে প্রভুর ছেলে বলে ফেরত দেয়। রবীন্দ্রনাথের প্রেমের গল্পে রোম্যান্স ও ত্যাগের মহিমা প্রকাশ পেয়েছে। ডালিয়া ইতিহাসের প্রেক্ষিতে রোম্যান্টিক প্রণয়ের কাহিনী, আরণ্যক পটভূমির নিঃসর্গ সৌন্দর্য বর্ণনায় ও প্রেমানুভূতির স্বতঃস্ফূর্ত সংলাপে গল্পটি লিরিক কাব্যধর্মীয় চিত্তাকর্ষী। প্রতিহিংসার ঊর্ধ্বে প্রেম জয়যুক্ত হয়েছে। নষ্টনীর গল্পে অমল ও চারুর অন্তর্দ্বন্দ্ব আশ্চর্য শিল্পকৌশলের মধ্যে রূপায়িত, কিন্তু সেই দ্বন্দ্ব পরিণতির সময় দীর্ঘ বলে এবং স্বামী অবহেলিতা স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সমস্যা পারিবারিক ঘরানায় সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। শেষ পর্যন্ত অমল চারুকে ছেড়ে বিদেশে পড়াশোনা করতে যায়, আর ভূপতি সম্পাদনার কাজ হারিয়ে দূরে অন্য কোথাও যেতে চায়। চারুও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু চারুর নীড় সুখের হয়নি। স্ত্রীপত্র গল্পটিতে নারীর অধিকার রক্ষার বিষয় প্রাধান্য পেয়েছে। রবীন্দ্রনাথ সর্বপ্রথম নিপীড়িত নারীত্বের ব্যক্তিসত্তাকে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছেন। এই গল্পের নায়িকা ২৭ নম্বর মাখন বড়াল লেনের মেজ বউ মৃণাল। সে ১৫ বছরের শৃঙ্খলিত দাম্পত্য জীবনের অন্ধকার গৃহ থেকে বেরিয়ে সমুদ্র তীরে এসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে, স্বাধীনভাবে নারীত্বকে উপলব্ধি করেছে। সমস্ত নারী জাতির হয়ে সে স্বাধিকার প্রতিষ্ঠার পুরুষ প্রধান সমাজের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছে। নারীর সর্বশ্রেষ্ঠ পরিচয় যে নারীত্বেই, সেটাই রৌদ্রদীপ্ত ছুরিকার মতো আভাসিত হয়েছে ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্রে। মেঘ ও রৌদ্রে গল্পে রাজনৈতিক প্রেক্ষাপট লেখক তুলে ধরেছেন। ইংরেজ প্রভুদের শাসনের দৌর্দণ্ড প্রতাপের ফলে স্বদেশীয় মানুষদের মানুষ জ্ঞান না করা, তাচ্ছিল্যের সঙ্গে এক শ্রেণীর দেশীয় মানুষদের ইংরেজ তোষামোদের ফলে কি নিদারুণ দুঃসহ অত্যাচার সহ্য করতে হয়েছিল সাধারণ মানুষদের, তার প্রেক্ষাপটে গল্পটি লিখিত হয়েছে। শশীভূষণ ও গিরিবালার প্রেমের কাহিনীও মেঘ ও রৌদ্রের মতো রহস্যময়। সে প্রেম পূর্ণতা পায়নি। জেল ফেরত শশীভূষণ ও বৈধব্য গিরিবালার মিলনের মধ্য দিয়েই গল্পের পরিসমাপ্তি। রবীন্দ্রনাথ নিশীথে, কঙ্কাল, ক্ষুধিত পাষাণ, মণিহারা মাস্টারমশাই প্রভৃতি অতিলৌকিক বা ভূতের গল্প লিখেছেন। বাংলা সাহিত্যে শিশু কল্পনামূলক বহু ভৌতিক গল্পের পরিচয় আমরা পাই, কিন্তু আধুনিক মনস্তত্ত্ব ঘটিত ভৌতিক গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ। তার ভৌতিক গল্পের কয়েকটি বৈশিষ্ট্য আছে। গল্পে অতিপ্রাকৃতের অবতারণা বাহ্যত কোনো শারীরিক সত্তার দৃশ্য বা ঘটনা নয়।
অতিপ্রাকৃত সম্পর্কে যাদের বিশ্বাস এবং সংস্কার খুব প্রবল ও দৃঢ়, তাদের মনের প্রতিক্রিয়াই অতিপ্রাকৃত পরিবেশ সৃষ্টি করেছে। রবীন্দ্র গল্পে অতিপ্রাকৃত বস্তুটা মনস্তাত্ত্বিক কার্যকরণ সম্ভূত। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পে আমাদের পরিচিত প্রাকৃত জগতের বস্তু সামগ্রী গল্পে রূপান্তরিত হয়েছে। তৃতীয়ত, ভূত প্রেত সম্পর্কে মানুষের যে কুসংস্কার আছে সেগুলি অতিপ্রাকৃতের উৎস, অর্থাৎ রবীন্দ্র গল্পে অতিপ্রাকৃতের ঘটনা মানুষের সংস্কারগ্রস্ত চিত্তের সৃষ্টি। কঙ্কাল গল্পে অতিপ্রাকৃত রস লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের একটি বাস্তব স্মৃতি থেকেই গল্পটির উদ্ভব। লেখকের নিজের বক্তব্য থেকে জানা যায়, বাল্যকালে কবির শোবার ঘরে কঙ্কাল টানানো ছিল। কোনো একদিন রাত্রে কবি ওই ঘরে শুতে গিয়ে ভূত দেখার মতো চমকে ওঠেন। তার সঙ্গে অদ্ভুত সঙ্গতি রেখে সেজের আলোটা কাঁপতে কাঁপতে নিভে যায়। ভয়ে কবির মাথায় রক্ত বুঁ বুঁ করে ঘুরতে থাকে। কবির মনে হয় মশারির চারিদিকে ঘুরতে ঘুরতে কে যেন বলছে, আমার কঙ্কালটা কোথায় গেল? গল্পটিতে এক অশরীরী প্রেতাত্মা জানিয়েছে তার জীবিতকালের কথা। জীবিতকালে এই নারী অর্থাৎ প্রেতাত্মা নিজের রূপ, যৌবন এবং সৌন্দর্য সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতন এবং গর্বিত ছিলেন। তার রূপের মূল্যায়ন হয়নি। অদৃষ্টের পরিহাসে তাকে হতে হয় বাল্য বিধবা। পরে যুবক ডাক্তার শশী শেখরের প্রতি তার প্রেম পিপাসা জাগে। তখন সে জানতে পারে ডাক্তার অন্য কোথাও বিবাহ করতে যাচ্ছে। নাগিনীর মতো বিষ প্রয়োগ করে শশী শেখরকে এবং নিজেও বিষ পান করে মৃত্যুকে বেছে নেয়। গল্পে নারীর জীবনে প্রেম এবং সেই প্রেমের প্রতিক্রিয়া, ঈর্ষা, হিংসা, মনস্তত্ত্ব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পের সংখ্যা খুবই কম। তিনি যে পথের পথিক ছিলেন, পরবর্তীকালের লেখকরা সে পথে যাননি। তাঁর ভৌতিক গল্পে অশরীরী প্রেতের আবির্ভাব নেই, আছে মানসিক বিকারগ্রস্ত মানুষের অন্তর্জীবনের পরিচয়। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ নিতান্তই সহজ সরলভাবে প্রকাশ করলেও তিনি বিশ্বের প্রথম সারির লেখকদের মধ্যে শ্রেষ্ঠ লেখক। রবীন্দ্রনাথ মূলত কবি, কিন্তু তার কবিসত্তা গল্পের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং ছোট গল্পকে শিল্প সমৃদ্ধভাবে প্রকাশে সহায়তা করেছে।